সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞানের খুবই ইন্টারেস্টিং এবং একটা বেসিক একটা জিনিস, সেটা হচ্ছে ডেবিট ক্রেডিট নির্ণয়ের একদম ডিটেলস পদ্ধতি বা সহজ পদ্ধতি। ইনশাআল্লাহ এই ক্লাসটা করার পরে আপনার হিসাব বিজ্ঞানের ডেবিট ক্রেডিট নির্ণয় নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। আজকে আমাদের এই ক্লাসে থাকবে আয় বাড়লে কি, ব্যয় বাড়লে কি, আয় কমলে কি, ব্যয় কমলে কি, ধারে বিক্রি করলে সেটা কিসের সৃষ্টি হয়, ধারে ক্রয় করলে কিসের সৃষ্টি হয়, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের একদম ডিটেলস ক্লাস। তবে চলুন শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। প্রথমে আপনারা দেখতে হেডিং দিয়েছি আমি হিসাব বিজ্ঞান। এখানে আমরা কি লিখবো আজকে? ডেবিট ক্রেডিট পদ্ধতি নির্ণয় করার সহজ পদ্ধতি। তো আমি লিখতে শুরু করছি, আপনারা অবশ্যই খাতা কলম নিয়ে বসে যাবেন, ঠিক আছে? তো প্রথমে আমরা যদি লিখি যে আয় যদি বাড়ে তাহলে সেটাকে আমরা কি বলবো? আয় বাড়লে সেটা হবে ক্রেডিট। আয় বাড়লে কি হবে? ক্রেডিট। আবার আয় যদি কমে যায় সেটা কি হবে? ডেবিট। আমরা একদম এক্সাম্পল সহ দেখব। তারপরে আসি যে ব্যয়। ব্যয় যদি বাড়ে তাহলে আমরা ব্যয়টাকে কি করব? ডেবিট করব। যেমন বেতন, তারপরে আছে পণ্য ক্রয়, এই সংক্রান্ত। আবার ব্যয় যদি কমে যায় তাহলে কি হবে? ব্যয় কমে গেলে হবে ক্রেডিট, ঠিক আছে? তারপরে আসি আয় ব্যয়। তারপরে এখন আমরা লিখব নগদ টাকা আসলে। নগদ টাকা আসলে সেটাকে আমরা কি করব? ডেবিট করব, ঠিক আছে? আর নগদ টাকা যদি চলে যায়, মানে আপনার কাছ থেকে চলে যায় বা ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে চলে যায়, তাহলে সেটা আমরা কি করব? ক্রেডিট করব, ঠিক আছে? এখন ধারে ক্রয় করলে কিসের সৃষ্টি হয়? ধারে ক্রয় করলে প্রদেয় হিসাবের সৃষ্টি হয়। প্রদেয় হিসাব বাড়ে, ঠিক আছে? আর প্রদেয় হিসাব হচ্ছে একটা দায়, আর দায় যদি বাড়ে সেক্ষেত্রে দায় কি হয়? ক্রেডিট হয়, ঠিক আছে? আবার ধারে যদি বিক্রি করা হয় তাহলে প্রাপ্য হিসাব, এখানে আমাদের প্রাপ্য হিসাব হচ্ছে সম্পদ, ঠিক আছে? প্রাপ্য হিসাব হচ্ছে সম্পদ। তাহলে ধারে বিক্রি করলে প্রাপ্য হিসাব বাড়ে। আর প্রাপ্য হিসাব বাড়া মানে হচ্ছে আমি লিখেছি সম্পদ বাড়া। সম্পদ বাড়লে কি হয়? ডেবিট হয়। তাহলে এখানে আমরা লিখব যে ক্রেডিট, আর এখানে লিখবো আমরা ডেবিট, ঠিক আছে? তার মানে এখানে দাঁড়ালো যে ধারে ক্রয় করলে কিসের সৃষ্টি হয়? প্রদেয় হিসাবের সৃষ্টি হয়। এবং ধারে যদি বিক্রি করা হয় তাহলে কিসের সৃষ্টি হয়? সম্পদের সৃষ্টি, বা ওটা একটা সম্পদ, আর ওটা সম্পদ যদি বাড়ে, যেহেতু সম্পদ বেড়ে যাচ্ছে, তার মানে কি? সেটা ডেবিট হবে, ঠিক আছে? এখন আমরা আরো কিছু এক্সাম্পল দেখব। যে ঢাকা বোর্ড 2023, যদি কারো কাছে বই থাকে অবশ্যই বইটা নিয়ে বসবেন। এখানে বলছে যে জানুয়ারি মাসে খ বিভাগের 3 নাম্বার প্রশ্নটা, যে জানুয়ারি মাসে মোট বিক্রয়ের পরিমাণ, ঠিক আছে? এখানে দেখেন যদি এরকম কোশ্চেন দেওয়া থাকে জানুয়ারি মাসে মোট বিক্রয়ের পরিমাণ যদি কোনো প্রশ্নে চায়, তাহলে মনে করবেন সেখানে ধারে এবং নগদে দুইটা বিক্রয়ের কথাই বলা হয়েছে। দুইটা বিক্রয়কে আপনাকে ইনক্লুড করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে দেখি, অঙ্কটা পড়ে নিই। 2022 সালের জানুয়ারি মাসে বাবুল ব্রাদার্সের নিম্নোক্ত ঘটনাসমূহ বলছে নগদ বিক্রয় কত? 80,000 টাকা। তাহলে আমাদের এটা কিন্তু এই বিক্রয়ের ভিতরে আসবে। তারপর বলছে দোকান ভাড়া পরিশোধ, এটা কিন্তু বিক্রয় না, এটাও আসবে না।
পুরাতন আসবাবপত্র বিক্রয়, এটা কিন্তু বিক্রয়, কারণ এটা বিক্রয়ের ভিতরে আসবে, ঠিক আছে। আবার দেখেন ধারে পণ্য ক্রয়, এটা তো ক্রয়, এটা বিক্রয়ের ভিতরে আসবে না। ব্যাংকে জমা দেওয়া হলো, এটাও আসবে না। ধারে পণ্য বিক্রয় 25,000 টাকা, এটা আসবে, ঠিক আছে। তাহলে আলটিমেট এখান থেকে আমাদের কয়টা এন্ট্রি আসবে? 1 তারিখেরটা 80,000 টাকা, পুরাতন আসবাবপত্র বিক্রয় 3,500 টাকা এবং ধারে বিক্রয় হচ্ছে 25,000 টাকা। এই তিনটা আমরা একসাথে সুন্দর করে দিব। এটা ছকটা কিরকম হবে? প্রথমে হবে তারিখ, তারপরে বিবরণ, তারপরে হচ্ছে টাকা, ঠিক আছে। আমরা দিলাম তারিখ, এখানে দিলাম হচ্ছে বিবরণ। আপনি বি দিয়ে লিখতে পারেন, কারণ হচ্ছে পরীক্ষার হলে আপনি এত বিবরণ লেখার সময়টা পাবেন না, ঠিক আছে। তাহলে প্রথমে আমাদের 1 তারিখে কি ছিল? নগদ বিক্রয় কত হাজার টাকা? 80,000 টাকা, ঠিক আছে, 80,000 টাকা। তারপরে কি ছিল? 2 তারিখ 20 তারিখে ছিল আসবাবপত্র বিক্রয়, এটা ছিল 3,500 টাকা, ঠিক আছে। তারপরে আর একটা ছিল 30 তারিখে, ওখানে ছিল হচ্ছে পণ্য ধারে বিক্রয়, ঠিক আছে, পণ্য বিক্রয় লিখে দিলাম। এখন ওটা ছিল 20,000 টাকা, 25,000 টাকা। এই তিনটা যোগ করলে কত আসে? 80 আর 20-এ 1 লাখ, 1 লাখ 5,000 আর 3,000, 8,500। এই ছিল হচ্ছে আমাদের আজকের ক নাম্বার, ঢাকা বোর্ড 2023-এর 3, ঠিক আছে। এই হচ্ছিল আমাদের হচ্ছে ক নাম্বার। এখন আমরা যদি খ নাম্বারে দেখি, ধীরে ধীরে আমরা ইন্টারেস্টিং বিষয়ের দিকে এগিয়ে যাব। বলছে খ নাম্বারে বলছে উক্ত মাসে বাবুল ব্রাদার্সের নগদ লেনদেনের পরিমাণ। নগদ লেনদেন মানে এখানে শুধু নগদ টাকার যে হিসাবগুলো আছে সেগুলো যাবে, বাকিতে এখানে কোনো কারবার নাই, ঠিক আছে। তো প্রথমে দেখি নগদে বিক্রয়, এটা নগদ লেনদেন অবশ্যই আসবে। তারপরে দোকান ভাড়া পরিশোধ, দোকান ভাড়া তো নগদে পরিশোধ করা যায় না, ওটা বাকিতে পরিশোধ করা যায় না, ওটা নগদে পরিশোধ করতে হয়, তারপরে এটাও যাবে। পুরাতন আসবাবপত্র বিক্রয়, এখানে নগদ বা বাকির কথা কিছু উল্লেখ নাই, তার মানে বুঝে নিতে হবে এটা আপনার কি নগদে। ধারে পণ্য ক্রয়, এটা যেহেতু নগদের লেনদেন না, তার মানে এটা আসবে না। ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংকে তো আর বাকিতে জমা দেওয়া যায় না, তার মানে এটাও আসবে। ধারে পণ্য বিক্রয়, এটা ধারে, তার মানে কি এটাও আসবে না। তাহলে আমরা খ নাম্বারে কিভাবে লিখব? এখানে আমরা দিব খ, এখানে লিখে নেবেন আপনারা যে নগদের লেনদেন এরকম ঘটনার পরিমাণ, বা এখানে প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা লিখবেন যে নগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করা হলো, ঠিক আছে। আমি লিখতেছি না, আপনারা লিখে নেবেন। তাহলে প্রথমে আমাদের আসবে হচ্ছে 1 তারিখ, নগদে বিক্রয় কত ছিল? 80,000 টাকা, ঠিক আছে। তারপরে দোকান ভাড়া পরিশোধ 12 তারিখ, ভাড়া পরিশোধ কত? 12,000 টাকা, ঠিক আছে। তারপরে কত তারিখ? তারপরে আছে হচ্ছে পুরাতন আসবাবপত্র বিক্রয় 20 তারিখ, আসবাবপত্র বিক্রয় কত তারিখ? 20 তারিখ, সেটার পরিমাণ কত? 3,500 টাকা, ঠিক আছে। তারপরে আছে কত তারিখ? ব্যাংকে জমা দেওয়া হলো 28 তারিখ, ব্যাংকে জমা 28 তারিখ কত টাকা দিয়েছে? 5,000 টাকা। এগুলো দেখেন প্রত্যেকটা ঘটনা কিন্তু একদম নগদে হয়েছে। এখন এগুলোর পরিমাণ কত? 80,000 আর 10,000, 90,000, 90, 98,
98, 1,05,000 হওয়ার কথা, 1,05,000। ঠিক আছে, এই ছিল হচ্ছে আমাদের খ নাম্বার। এখন ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে গ নাম্বারে, এটা তো আমরা শিখলাম জাস্ট প্র্যাকটিস করার জন্য। এখন আসি গ নাম্বারে কি বলছে, যে বাবুল ট্রেডার্সের 20 থেকে 30 তারিখের লেনদেনের গুলোর দ্বারা হিসাব সমীকরণের মাধ্যমে দেখাও এ সমান এল প্লাস ওই। এই যে এ সমান এল প্লাস ওই, এটার আর একটা প্রশ্ন থাকে যে বিস্তারিত ছকে দেখাও। ঠিক আছে, আর একটা থাকে যে টেবুলার ছকে দেখাও। তাহলে এটার কয়টা থাকতে পারে, যে বিস্তারিত ছকে দেখাও, টেবুলার ছকে দেখাও, অথবা প্রমাণ করে যে এ সমান এল প্লাস ওই। এই তিনটা আকারে থাকতে পারে। এটা নিয়ে এত মাথা ব্যথার কিছু নাই বা ভয় পাওয়ার কিছু নাই যে কোনটা করব। তার মানে কয়টা ভাবে থাকতে পারে, একটা টেবুলার ছক, একটা বিস্তারিত ছক, আর একটা হচ্ছে প্রমাণ করে যে এ সমান এল প্লাস ওই। এই তিনটা আকারে থাকতে পারে। তাহলে এটা করার জন্য আমাদের প্রথমে ছক আঁকিয়ে নিতে হবে। প্রথমে তো তারিখ দিতেই হবে, তারিখ দিলাম, তারপরে এর ভিতরে ভাগ করে নিব, দুইটা ভাগ করে নিলাম, কারণ ওই যে বলেছে যে প্রমাণ করো যে এ সমান এল প্লাস ওই, এর ভিতরে আবার একটা ঘর হবে। এখানে একটা মন্তব্যের ঘর দিয়ে দিলাম, মন্তব্য সচরাচর দিতে হয় কারণ আধুনিক পদ্ধতিতে দিতে হয়। এখন আমরা দেখব যে এটা হচ্ছে আমাদের সম্পদ। দুঃখিত, কলমগুলো এরকম ডিস্টার্ব করতেছে কেন বুঝলাম না। একটু মোটা করে দিব, ঠিক আছে, কারণ দরকার আছে আমাদের। এর ভিতরে আবার দুইটা হবে, একটা হচ্ছে সম্পদের ঘর আর একটা হচ্ছে দায় এবং মালিকানা সত্ত্বের ঘর। এখন আসি যে আমরা কোথায় কি লিখবো। এখানে সম্পদ লিখে নিই, সম্পদ এটা হচ্ছে দায় ও মালিকানা, আর এটা হচ্ছে মন্তব্য, আর এটা হচ্ছে তারিখ। এখন একটা বিষয় হচ্ছে যে এই দুই ঘরেই, ঠিক আছে, এটা বলতে পারেন হচ্ছে এটা এ, এখানে বলতে পারেন হচ্ছে কলম ডিস্টার্ব করে কেন। এখানে হচ্ছে সমান সমান, আর এটা হচ্ছে এই দুইটা হচ্ছে এল প্লাস হচ্ছে ওই, ঠিক আছে। এখন এই যে সমান সমান দিয়ে মিলাতে হবে, আমি এটা এমনি লিখে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখন আসি যে সম্পদ লিখলাম, দায় লিখলাম, এই দুইটা ঘরে কমন একটা ছক থাকে, সেটা হচ্ছে সম্পদ আর একটা হচ্ছে নগদ টাকা, আর একটা হচ্ছে মূলধন। ঠিক আছে, কি কি থাকে এখানে, থাকে নগদ টাকা, নগদ, ঠিক আছে, নগদ টাকা, আর এখানে থাকে হচ্ছে মূলধন। মূলধন হিসাবটা এখানে লিখবেন, কারণ এই মূলধনের সাথে যে কাজটা হবে ওর জন্য মন্তব্য লিখতে হবে আমাদের, ঠিক আছে, যার কারণে এই পাশে লিখবেন। আচ্ছা, এখন এই দুইটা বাদে আমরা আরগুলো কিভাবে নির্ণয় করব। অনেকে বলে যে স্যার এখানে কি কি ছক হবে সেটা তো জানি না, আন্দাজে একটা দিয়ে দিলাম, সেটা তো হয় না। হ্যাঁ, আমি বলে দিচ্ছি কিভাবে করতে হয়। যার কারণে যে এন্ট্রিগুলো দিয়ে আমাদের এই ছকটা তৈরি করতে বলছে সেগুলো আগে করতে হবে, এবং সেখান থেকে জানতে হবে যে আসলে ওখানে কোন কোন হিসাবগুলো আছে। এখানে আমাদের বলছে যে 20 থেকে 30, তাহলে 20 থেকে 30-এর ভিতরে আমাদের এন্ট্রি আছে হচ্ছে মোট 4টা। পড়ি আমরা,
পুরাতন আসবাবপত্র বিক্রয় এর জাবেদা কি? পুরাতন আসবাবপত্র বিক্রয়ের জাবেদা কি? পুরাতন আসবাবপত্র বিক্রয় এর জাবেদা কি? কারো জানা আছে? এখন চিন্তা করেন যে পুরাতন আসবাবপত্র আমি বিক্রয় করলাম, তাহলে আমার কি হলো, আমি কি দিলাম আর কি নিলাম? পুরাতন আসবাবপত্র যদি আপনি বিক্রি করেন তাহলে আপনি নগদ টাকা কিন্তু পাচ্ছেন, আর কি চলে যাচ্ছে? আসবাবপত্র চলে যাচ্ছে না? তাহলে নগদের ঘর কিন্তু আমরা দিয়েছি, এখন দিব আমরা আসবাবপত্র। আসবাবপত্রের ঘর, আসবাবপত্র কি সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, এটা কিন্তু একটা সম্পদ, যার কারণে আমাদের এই সম্পদের পাশেই একটা আসবাবপত্রের ঘর দিব। ঠিক আছে, এই গেল এই প্রথমটা। এখন আছি দ্বিতীয়টা, ধারে ধারে পণ্য ক্রয়। ধারে পণ্য ক্রয়, এখন আমি কি বলেছিলাম, এটার দ্বারা কি হয়েছে আপনি চিন্তা করেন। ধারে পণ্য ক্রয় করেছেন মানে কি নিয়ে আসছেন? আপনি পণ্যটা নিয়ে আসছেন এবং কি করেছেন, নগদ টাকাটা পরিশোধ করে দিয়েছেন, তাই দিয়েছেন না? এখন এই যে ক্রয়, এটা হচ্ছে ব্যয় হিসাব। ব্যয় হিসাব মানে হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাব, তাই আমাদের এই যে এখানে কাজ হবে, মানে ক্রয়টা হচ্ছে মালিকানা সত্ত্বের সাথে কাজ হবে, তাই আমাদের এই পাশে এক্সট্রা কোনো ঘর দেওয়ার দরকার নাই। তাহলে আমরা করলাম হচ্ছে নগদান হিসাব, ক্রয় হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। মানে এটা যাবে আগে করতে গেলে যে ধারে পণ্য ক্রয়, এটা যদি আমরা জাবেদা করি তাহলে তো তাই আসে না, যে যদি ধারের কথাটা বাদ দেই, যে পণ্য ক্রয়, তাহলে ক্রয় হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট এটা আসে। কিন্তু আমরা এর আগে পড়লাম যে ধারে পণ্য ক্রয়ের ক্ষেত্রে প্রদেয় হিসাবের সৃষ্টি হয়, তাই কি এটা বাকিতে, তার মানে কি এটাকে নগদ আসবে না, ক্রয় হিসাব হবে এবং প্রদেয় হিসাব হবে। এখানে প্রদেয় হিসাব হচ্ছে দায় ও মালিকানা সত্ত্বের ভিতর যাবে, তাই আমাদের এখানে আলাদা করে একটা ঘর নিতে হবে, সেটা হচ্ছে প্রদেয় হিসাব। তাহলে আর হচ্ছে আমাদের ক্রয় হিসাব আমি কি বলেছিলাম, ওটা হচ্ছে মালিকানা সত্ত্ব থেকে বাদ যাবে, তার মানে কি দুইটাই কভার হয়ে গেল, তাহলে দুইটা চলে গেল। ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংকে জমা যদি দেন আপনি কি দিছেন, নগদ টাকা দিছেন, ঠিক আছে। আর ব্যাংক নগদ টাকা নিয়েছে, তাহলে এখানে কি হয়, নগদ টাকা চলে গেলে ক্রেডিট হয়, তাহলে নগদ ক্রেডিটে রাখেন এবং ব্যাংক ডেবিট, তাহলে ব্যাংক হিসাব এখানে হচ্ছে সম্পদ হিসাব। ব্যাংক হিসাব কি হিসাব, সম্পদ হিসাব, তাহলে ব্যাংক হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট, যেহেতু নগদ টাকা চলে গেছে। আর ব্যাংক হিসাব কেন ডেবিট দিলাম, কারণ ব্যাংক হচ্ছে আপনার সম্পদ, সম্পদে বাড়লে কি হয়, ডেবিট, তাহলে এখানে আমরা আর একটা দিব ব্যাংক হিসাব, ঠিক আছে। ব্যাংক হিসাব ডেবিট আর হচ্ছে নগদান হিসাব ক্রেডিট, এই যে নগদ আমাদের আছেই, তার মানে এই দুইটাতে কাজ হবে। ধারে পণ্য বিক্রয়, ধারে পণ্য বিক্রয় করলে কিসের সৃষ্টি, আমি এর আগে বলেছিলাম প্রাপ্য হিসাবের সৃষ্টি হয়। এখন এই প্রাপ্য হিসাবটা কি সেটা আমরা জানি, প্রাপ্য হিসাব এর আগে বলেছিলাম, এখানে লিখেছিলাম প্রাপ্য হিসাবের একটা সম্পদ, তাই আমাদের এখানে আসবে প্রাপ্য হিসাব। একটু ঠান্ডা লাগছে, প্রাপ্য হিসাব, ঠিক আছে। আর আমাদের বিক্রয় হচ্ছে কি হিসাব, আমাদের আগে এটাতে জাবেদা করে নিতে হবে যে এটাতে কি আসলো, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় ক্রেডিট, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় ক্রেডিট। আমরা জানি আয় বাড়লে কি হয়, ক্রেডিট, আর বিক্রয় হচ্ছে আয়, তাই আমাদের এখানে এক্সট্রা কোনো ঘর দেওয়ার দরকার নাই, ঠিক আছে। এই দুইটি আমরা ঠিক করে দিচ্ছি। প্রদেয় হিসাব ডেবিট, ঠিক আছে, এরকম থাকলো। এখন আমরা ধীরে ধীরে অঙ্কটা করার চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা এখানে লিখে নিব যে 2022 জানু কত 20, ঠিক আছে। এখানে কি বলছে, পুরাতন আসবাবপত্র বিক্রয়, এটা আগে জাবেদা করি। পুরাতন আসবাবপত্র বিক্রয় করছেন মানে কি হয়েছে, আপনার নগদ টাকা পাইছেন, নগদ টাকা পাইলে কি হবে, নগদ টাকার এখানে যোগ হবে কত, 3500 টাকা। আর আপনি আসবাবপত্র চলে গেছে, তার মানে কি আসবাবপত্র থেকে 3500 টাকা বিয়োগ করবেন, বুঝছেন? এটা ধরেন আপনি পুরাতন আসবাবপত্র বিক্রি করছেন, ঠিক আছে। পুরাতন আসবাবপত্র বিক্রি করার ফলে আপনি কি করছেন, নগদ টাকা পাইছেন, নগদ টাকা যোগ করছেন এবং আসবাবপত্র চলে গেছে, আসবাবপত্রটা বিয়োগ করছেন, বোঝা গেছে? এখন আবার দেখি 23 তারিখে কি বলছে।
23 তারিখে বলছে ধারে পণ্য ক্রয়। আমরা এর আগে জাবেদা কি করেছিলাম, যে ক্রয় করলে মালিকানা সত্ত্ব কমে যায়, ক্রয় একটা ব্যয় হিসাব, মালিকানা সত্ত্ব কমে যায়। তাহলে এটা জাবেদা কি, ক্রয় হিসাব ডেবিট, আর ধারে ক্রয় করার ফলে প্রদেয় হিসাবের সৃষ্টি হয়েছে, তাহলে প্রদেয় হিসাব ক্রেডিট। তাহলে ধারে ক্রয় করার ফলে আমাদের কি কমে যাচ্ছে, মালিকানা সত্ত্ব। তাই আমরা এখানে মালিকানা সত্ত্ব বাদ দিব, কত, 30,000 টাকা। ঠিক আছে, আর প্রদেয় হিসাবটা বেড়ে যাচ্ছে না, তাহলে প্রদেয় হিসাবের এখানেও 30,000 টাকা হবে। বোঝা গেছে? তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাব, ক্রয় করলে ব্যয় হয়, ব্যয় হলে মালিকানা সত্ত্ব কমে যায় বা মূলধন কমে যায়, আর প্রদেয় হিসাব বাড়ছে বা ক্রেডিট হয়েছে, প্রদেয় হিসাব বাড়ার কারণে প্রদেয় হিসাবের এখানে চলে আসছে। তার মানে এটা কিন্তু ডেবিট ক্রেডিট থেকেই আমরা করতেছি, বাইরে কিন্তু যাচ্ছি না। আমরা দেখবো 28 তারিখে কি বলছে। 28 তারিখে বলছে যে ব্যাংকে জমা দেওয়া হলো। এখানে ব্যাংকে জমা দেওয়া হলো, নগদ টাকা দিচ্ছেন না, তারা আগে নগদের থেকে বাদ দেন। কত টাকা, 5,000 টাকা নগদ থেকে আগে বাদ দেন, তারপরে পরের কাহিনী। তাহলে 5,000 টাকা বাদ দিলেন, এখন আপনি কোথায় জমা দিচ্ছেন, ব্যাংক পাইছে না, জাবেদা কি, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এই যে ব্যাংকের ঘরে আপনি 5,000 টাকা জমা দিলেন, তার মানে কি ব্যাংকে আপনার 5,000 টাকা বাড়লো। ঠিক আছে, তারপরে 30 তারিখে ধারে পণ্য বিক্রয়। 30 তারিখে হচ্ছে ধারে পণ্য বিক্রয়। ধারে পণ্য বিক্রয় করলে কি হয় আমরা জানি, ধারে পণ্য বিক্রি করলে প্রাপ্য হিসাবের সৃষ্টি হয়। ঠিক আছে, প্রাপ্য হিসাব কি হয়, ডেবিট। এই দেখেন এখানে প্রাপ্য হিসাবের একটা ঘর আমরা দিয়েছি, তার মানে এখানে প্রাপ্য হিসাবে আগে বসাবো, তারপরে পরের কাহিনী পরে দেখব। ঠিক আছে, প্রাপ্য হিসাবে বসাইলাম। এখন এই যে বিক্রয়, এটা জাবেদা কি হয়, যে আমরা প্রথমে দেখলাম যে বিক্রয় করলে যদি নগদে বিক্রি করি তাহলে জাবেদা হয় নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ঠিক আছে না? এখন যদি ধারে বলে তাহলে নগদানটা থাকবে না, তখন প্রাপ্য হিসাব এসে যাবে। তাহলে প্রাপ্য হিসাব লিখলাম, আর বিক্রয় করলাম বিক্রয় ক্রেডিট। বিক্রয় ক্রেডিট মানে হচ্ছে, সেটা হচ্ছে ক্রয় বিক্রয়, এটা হচ্ছে মূলধনের সাথে সম্পর্কিত, আয় ব্যয় ও মূলধনের সাথে সম্পর্কিত। এটার জন্য আলাদাভাবে ঘর খুলতে হয় না। আয় এবং ব্যয় হলে মূলধনে লিখবো, এটাই হচ্ছে এই টেবিলের ছকের নিয়ম। ঠিক আছে, তাহলে যেহেতু আমরা প্রাপ্য হিসাবে করে ফেলছি, এখন আমাদের বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় হিসাব ক্রেডিট হচ্ছে মূলধনের সাথে কাজ, বিক্রয় হিসাব বা ক্রয় হিসাবের কোনো ঘর খুলতে হয় না। ঠিক আছে, এই গেল হচ্ছে আমাদের এই চারটা। তাহলে 1 2 3 4 গেল। এখন আমরা কি করব, এখন আমরা এগুলা যোগ করব, যোগ করে ফলাফল নির্ণয় করব। সরি, এখন এটা 30,000 আর এখানে হচ্ছে 25,000। এই 30,000 ভিতর থেকে 25,000 বাদ দিলে কত থাকে, -5,000। ঠিক আছে, আর এখানে হচ্ছে 30,000 এর সাথে তো কোনো কাজ নাই। এখানে এই 3,500 টাকার ভিতর থেকে 5,000 টাকা বাদ দিলে থাকে -1,500 টাকা। ঠিক আছে, এখানে বাদ দিলে কত, ঠিক আছে, তারপরে এখানে থাকে 5,000 টাকা, আর এখানে থাকে 2,500 টাকা, সরি 25,000 টাকা। এখন এগুলোতে আমাদের যোগ বিয়োগ করে দেখতে হবে যে আসলে কি থাকে। সরি, এখানে বিয়োগ দিতে ভুলে গেছি। তাহলে আমরা ক্যালকুলেটর ধরি, এখানে আমাদের হচ্ছে 25,000 টাকা যোগ এখানে 5,000 টাকা, আর এই দুটো তো বিয়োগ, মাইনাস না দিয়ে এরকম ব্র্যাকেট দেওয়াই সর্বোত্তম। ঠিক আছে, এখন এই দুইটা হচ্ছে আমরা এই দুটা যোগ করে 30,000 টাকা বিয়োগ করব এখান থেকে 5,000 টাকা। ঠিক আছে, তার মানে এখানে মোট দাঁড়ায় আমাদের হচ্ছে, এখানে মোট দাঁড়ায় আমাদের 25,000 টাকা। ঠিক আছে, এটা দাঁড়াইলো। এখন এই পাশে করব, এখন এই পাশে দেখেন এটা আমাদের মাইনাস ছিল, ভুলে গেছি এখানে মাইনাস ছিল। তাহলে দেখেন 30,000 ভিতর থেকে 5,000 টাকা বাদ দিলে কত থাকে, 25,000 টাকা। কি আনসার মিলছে? আমি যে পদ্ধতিতে শিখালাম এই পদ্ধতিতে করলে ইনশাআল্লাহ আপনি যদি এটা ভুলও করেন তারপরে আপনার দুই পাশে মিলে যাবে। ঠিক আছে, তো আমরা ঢাকা বোর্ড 2023-এর যে 3 নাম্বার কোশ্চেনটা ছিল খ বিভাগের আমরা সম্পূর্ণ করলাম।
ডেবিট ক্রেডিট নির্ণয়ের মাধ্যমে। তার মানে বোঝা যাচ্ছে কি, আপনি ডেবিট ক্রেডিট যদি করতে পারেন বা নির্ণয় করতে পারেন এবং রেগুলার প্র্যাকটিস করেন, তাহলে এসব অঙ্ক আপনার কাছে মাত্র 10 থেকে 15 মিনিটের খেল। ঠিক আছে, আপনি ইনশাল্লাহ করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকে ক্লাস। যদি অবশ্যই ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাদের ফেসবুক পেজ আছে, সেটাতেও ফলো করতে পারেন এবং আপনাদের বন্ধুদের ভিতরেও শেয়ার করতে পারেন। এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের ক্লাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।